তা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, কেউ আসছেন এনজিও থেকে, কেউ আসছেন আমার রিটায়ার্ড সেক্রেটারি, কেউ আসছেন আমার ইউনিভার্সিটির টিচার, তারা সব কিছু জানেন, কিন্তু ওই দাড়ি, কমা, সেমিকলন কোথায় দিতে হয় এইটা শিখতে হলে এক্সপার্ট হতে হবে। এতদিন তারা এক্সারসাইজ করেছে, কে কতটুক জনপ্রিয়তা হলো না হলো সেই পরীক্ষার রেজাল্ট আসবে ইলেকশনের মাধ্যমে। আজকে শেষ দিন কিন্তু সংসদ পদপ্রার্থী হিসাবে নাম উপস্থাপন করার শেষ দিন, কিন্তু ভোট একটা হবে না। আমার আজিজ ভাই যেটা বললেন, রেফারেন্ডাম বা গণভোট হবে। এই ব্যাপারে একটা কথা কি আজিজ ভাই কোথাও শুনেছেন যে আজকে এটা শেষ দিন হলো, কিন্তু ওই দিন যে একটা রেফারেন্ডাম হবে এটা নিয়ে আজকে কোথাও কোনো বিন্দুমাত্র আলোচনা হয়েছে? 4টে বাস ছেড়ে দিছে, ওই বাস ঘুরবে সারা দেশ, ঘুরে ক্যাম্পিং হচ্ছে গণভোটের। আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনেক আগে একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম। ব্রিটিশরা যখন আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে চালু করা হলো, প্রথমে তাদের করণিক বা কেরানিদের জন্য শিক্ষা শিখিয়ে দেওয়া হলো। কেমন করে? প্রথম তারা সাধারণত হিন্দুদের বেছে নিয়েছিল, বাংলা এবং ইংলিশ দুটাকেই শেখানো হয়েছিল। তো এমনি একজন ব্রিটিশদের কাছ থেকে শিক্ষিত এক হিন্দু ভদ্রলোক আমাদের বরিশালের এসে আমার এক মুসলমান ছেলেকে শিখিয়েছিলেন বাংলা পড়া, কোথায় 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 কী করতে হবে। তো বাংলা পড়ানোর পরে ওই মুসলমান ভদ্রলোক, ওই গল্পের উদ্ধৃতি দিয়ে আমি বলছি, ক্যালকাটা গিয়ে উপস্থিত হয়েছেন। তো ক্যালকাটা যখন যে উপস্থিত হয়েছেন, রেল স্টেশনে নামার পরে বিশাল একটা জায়গা, অনেক কিছু লেখা আছে। তা সে বাবা তার ছেলেকে বলছে, বাবা বলো তো ওখানে সুন্দর কি লেখা আছে। সে তাকিয়ে বলছে, হরে কর কম্বা, রুদে রখা রকানা, ডডা নং কলকাতা। তখন সে লস্ট হয়ে গেছে। আমি এত টাকা খরচ করে আমার শিক্ষক সেট করলাম ছেলেকে শেখানোর জন্য, ছেলে কি পড়লাম তো কিছু বুঝলাম না। পাশে এক হিন্দু ভদ্রলোক যাচ্ছিলেন সেই রেল স্টেশন থেকে, বললে ভাই এখানে কি লেখা? ও এখানে লেখা আছে, এখানে হরেক রকম বারুদের কারখানা, 66 নম্বর কলকাতা। তো বাবা তুমি পারলা না কেন? তখন সেই ভদ্রলোক বলল কি যে উনি শিখাইছেন, উনি জানেন, কিন্তু সব কিছু জানেন না। তা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, কেউ আসছেন এনজিও থেকে, কেউ আসছেন আমার রিটায়ার্ড সেক্রেটারি, কেউ আসছেন আমার ইউনিভার্সিটির টিচার, তারা সব কিছু জানেন, কিন্তু ওই দাড়ি, কমা, সেমিকলন কোথায় দিতে হয় এইটা শিখতে হলে এক্সপার্ট হতে হবে। তাহলে কি আপনার কথা যেটি বলছে, নির্বাচন কি তাহলে ডটনং কলকাতা এরকম কিছু হবে? আমি ওইটা বলতে যাচ্ছি না, আমি বলছি ডিসহারমোনি। নির্বাচন কমিশন দক্ষ পদক্ষেপ নিয়ে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করে দিয়েছেন। যেদিন তারা তফসিল ঘোষণা করেছেন তার পরদিন এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, দ্যাট ইজ হাদি কিলিং, যেটা নিয়ে আজকেও রাজপথ উত্তপ্ত। তার ঠিক 3 দিন পরে 15 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছেন প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, গানম্যান দেওয়া হবে। প্রথমত অস্ত্রের লাইসেন্স, গানম্যান পরে, তারপর কাদের জন্য? যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রবাবল ক্যান্ডিডেট। যদি এই লাইসেন্স পাওয়াটা খুব দুঃসাধ্য, মানে খুব দুরূহ ব্যাপার। নির্দিষ্ট কোয়ালিফিকেশন ফিল আপ না হলে লাইসেন্স পাওয়া যায় না, শিথিল করেছিল। ব্যক্তিগত লাইসেন্স দিয়ে কখনো কোনো দেশের নিরাপত্তাকে এনশিওর করা যায় না। আমেরিকার, মেক্সিকো, ব্রাজিল যে দেশগুলো আছে তারা কিন্তু ব্যক্তিগত যে প্রাইভেট সেক্টরটার উপরে সিকিউরিটি ডিপেন্ড করে বিশ্বের বুকে তারা অ্যালার্মিং। বাইরের যে দেশগুলোতে ঘটনাগুলো ঘটে, যে দুর্ঘটনাগুলো ঘটে, এই অস্ত্র যারা হ্যান্ডেল করবে বা যারা চালনা করবে, যে ভদ্রলোক জীবনে কোনোদিন অস্ত্র দেখে নাই, অস্ত্রের নাম শুনেছে শুধু, আর মিডিয়াতে বা সিনেমার মাধ্যমে বা সেনাবাহিনীর কাছ থেকে বা প্রশিক্ষিত বাহিনীকে অস্ত্র দেখেছে, তার হাতে অস্ত্র দিলে সে অস্ত্র কেমন করে চালাবে, একজন বাঁচাতে গিয়ে 3 জন মারবে। আর এই অস্ত্র যখন বৈধ এবং অবৈধভাবে আসা শুরু করবে, আজকেও আমার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন
যে অস্ত্র যে একেবারে আসছে না, প্রতিদিনই 2-4টা করে আসছে, আমরা ধরছি। সো ইট স্পিক্স যে বিদেশ থেকে অবৈধ অস্ত্র আমাদের দেশে আসছে, বাট নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। না, সরকার মনে করেছে যে প্রার্থীদেরকে গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিলে এই নির্বাচনের প্রার্থীরা একটু স্বস্তিতে থাকবে, তারা নির্বাচনী প্রচারণায় সাহস পাবে, কনফিডেন্ট লেভেলটা তারা পাবে, এই জন্য হয়তো বা এটা দিতে পারে। সরকার সেটা মনে করেছে, সঠিক মনে করেছে। যাবে না, এটা গানম্যান থাকলে, এমপির হাতে রিভলভার আর গানম্যানের হাতে রাইফেল থাকলে একটা সাধারণ ভোটারের কাছে কিভাবে যাবে? সেটা দেখে পালাবে। আজিজ ভাই, আমি এটার সাথে একটু সরি, একটু ডিস্টার্ব করার জন্য, আমি নিজে এক্স মিলিটারি অফিসার হিসেবে আমার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স আছে এবং অস্ত্র আছে। এই অস্ত্র লাইসেন্স ডিক্লেয়ার দেওয়ার পর অস্ত্র প্রাপ্তিতে কত দিন, কত খড়কুটা অতিক্রম করতে হয়, তারপর সে অস্ত্র দেশ বা বিদেশ যেখান থেকে আমি কিনি না কেন, ইটস এ ভেরি লং টার্ম প্রসেস। সো ওই 12 তারিখে একজন মারা গেল, 15 তারিখে এসে অস্ত্র দিব, আর এই আজকে হচ্ছে 29 তারিখ, আজকে ইলেকশনের ডেট ঘোষণা, মানে এর ভিতরেই তো আমাদের ক্যান্ডিডেট কনফার্ম হয়ে গেছে, এর ভিতরে কি অস্ত্র কিনে সিকিউরিটি কনফার্ম করলো? দেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন যে 32 অ্যাক্ট, আমাদের ব্যক্তিগত নিরাপত্তা, হু উইল এনশিওর ফর দ্যাট? এখন যাদেরকে দিচ্ছে পেটে গুলি করতে, চোখে গুলি করে দিবে, সমস্যা কি? জি বলুন। বলেন। এমনি করেই আমি বলতে চাচ্ছি, আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা রেডি করতে হবে। ইলেকশন রাজনীতিবিদদের জন্য খুব একটা আনন্দমুখর ব্যাপার। পলিটিক্স ইজ এ গেম, সবচেয়ে বড় উৎসব আমরা এতদিন বড় জানি। উৎসব। দেন রাজনীতিবিদদের পরীক্ষা, এতদিন তারা এক্সারসাইজ করেছে, কে কতটুকু জনপ্রিয়তা হলো না হলো, সেই পরীক্ষার রেজাল্ট আসবে ইলেকশনের মাধ্যমে। আর রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নাই। আমার বন্ধু বড় ভাই যেটা বললেন যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, দেশের প্রেক্ষাপটে, বিদেশের প্রেক্ষাপটে। চার্জ দ্য অ্যাফেয়ারের সঙ্গে যখন ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলছেন, সেটার সাথে কতটুকু সত্যতা, কতটুকু যৌক্তিকতা আছে, সেটার তো কোনো মিল পাচ্ছে না। আপনি কি দেখছেন কতটুকু যৌক্তিকতা আছে? যৌক্তিকতার জন্য দরকার আছে লেভেল প্লেইং ফিল্ড, যৌক্তিকতার দরকার হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সির মানে সুষ্ঠু পদচারণা, যৌক্তিকতার জন্য হচ্ছে আস্থা। আস্থার সংকটে আছি আমরা।